হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন এন্ড টিডব্লিউএস একাডেমি। অর্থাৎ তোমরা যারা আগামী বছর অর্থাৎ এবছর 2026-এই ডাব্লিউবিপি, কেপি, আবকারি এই বিভিন্ন ভ্যাকেন্সিগুলোর ফর্ম ফিল আপ করতে চলেছো এবং আপকামিং পুলিশ এক্সামগুলো দিয়ে নিজেদেরকে খাকি উর্দি পড়ার স্বপ্ন দেখতে চলেছো, তাদের জন্য কিন্তু আজকের এই স্ট্র্যাটেজি ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। অর্থাৎ আমাদের এই ডাব্লিউবিপি এক্সাম, কেপি এক্সাম, সাব ইন্সপেক্টর, কনস্টেবল বা আমাদের কলকাতা পুলিশ বা আবকারি দপ্তরে যে সকল নিয়োগগুলো হয়, এ সকল চাকরি পরীক্ষার প্রিলিমস এবং কনস্টেবলের মেইনসে সায়েন্স থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন চ্যাপ্টারের ওয়েটেজ বেশি, কোন জায়গাটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে আমাদের পড়া উচিত, বা এই জায়গাটাতে গত বছর অনেক প্রশ্ন আমাদের এসছে, কোনগুলোকে ছাড়তে হবে, কোনগুলোকে ডিটেলসে পড়তে হবে, তার কিন্তু সামগ্রিক আলোচনা নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটির মধ্যে। তো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে পুলিশের অ্যাসপিরেন্টদের, যারা তোমরা এবছর ডাব্লিউবিপি, কেপি এবং আবকারি দপ্তরের পরীক্ষায় ফর্ম ফিল আপ করছো এবং পরীক্ষাটা দিতে চলেছো। তো চলো আজকের সায়েন্স স্ট্র্যাটেজি শুরু করে দিচ্ছি আমরা ফার্স্টে। তো সায়েন্স স্ট্র্যাটেজি শুরু করার আগে ফার্স্ট আমরা একটু জেনে নিই, অর্থাৎ তোমরা যারা আমাদের টিডব্লিউএস একাডেমির সাথে জুড়ে থাকতে চাইছো, দেখো এটা হচ্ছে কি আমাদের টিডব্লিউএস একাডেমির অ্যাপ্লিকেশন, যেটাকে কিন্তু তোমরা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে। প্লে স্টোরে সার্চ করবে টিডব্লিউএস একাডেমি বলে, তারপরে সেখানে অ্যাপ্লিকেশনটা পাবে। ইনস্টল করে ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রি করলেই কিন্তু আমাদের এখানকার অফলাইন মানে অনলাইনের সমস্ত ব্যাচের ডিটেলস, ফ্রি ব্যাচেস, পেইড ব্যাচের সব ডিটেলস কিন্তু তোমরা এটার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে আজকে আমরা ফার্স্টে প্রত্যেকের স্ট্র্যাটেজিটাকে দেখিনি যে কি করে ওভারকাম করতে হবে জেনারেল সায়েন্সে। অনেকেরই ভয় থাকে, স্যার আমার হিস্ট্রি তো হয়ে যায়, স্যার আমার পলিটি তো হয়ে যায়, স্যার আমি কোনো না কোনোভাবে অঙ্ক শর্ট ট্রিকটাকে দিয়ে করে নেই, বাট সায়েন্সের ক্ষেত্রে গেলে আমার একটু খালি তার সমস্যা হয়ে যায়, কিচ্ছু ঢুকছে না মাথায়, কোন জায়গাটা পড়তে হবে, কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কোনটাকে স্কিপ করতে হবে, কিছুই মাথায় ঢুকছে না। তো তাদের জন্যই কিন্তু আজকে আমি এই সায়েন্সের স্ট্র্যাটেজিটা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম। তো ফার্স্ট আমরা দেখব যে দেখো আমি এখানে জেনারেল সায়েন্সটাকে না টোটাল চারটে ভাগে ভাগ করেছি। চারটে ভাগে কেন? ধরো একটা পড়বো আমরা ফিজিক্স, একটা পড়বো আমরা কেমিস্ট্রি, আরেকটাতে দেখবো আমরা কিন্তু প্রত্যেকে বায়োলজির জায়গাটি, আর 4 নম্বর জায়গায় রেখেছি কম্পিউটার। অনেকে বলবে স্যার কম্পিউটার তো আলাদা, ওরে যাই হোক না কেন আলাদা, বাট আমি এটাকে সায়েন্সের মধ্যেই রেখেছি। এবং কিভাবে পড়তে হবে, কারণ প্রিভিয়াস বা গত বছরের প্রশ্নগুলোকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু অনেক প্রশ্ন দেখতে পারবো যেগুলো আমাদের কম্পিউটার থেকে একদম ডিপলি আসছে। তো সেই জায়গাটাকে তো ভালো করে দেখতে হবে আমাদের। তো যাই হোক না কেন আজকে আমরা প্রথমেই শুরু করছি হলো কি যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফিজিক্স, অর্থাৎ পদার্থবিদ্যা থেকে আমাদের কোন কোন টপিকগুলো একদম জোরের সমেত পড়তে হতে পারে। দেখো প্রথম যে টপিকটা আমি তোমাদের এখানে নাম দিয়েছি, সেটা এখানে কি বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে একক এবং পরিমাপ পদ্ধতি, বা যেটাকে অনেক সময় বলা হয় রাশি, একক এবং তার পরিমাপ পদ্ধতি। খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। যদি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করি, বিগত 11 বছরের কোশ্চেনও যদি আমি ফলো করি, তাহলে দেখবো মোর অর লেস 8 থেকে 9টি প্রশ্ন, 8 থেকে 9টি প্রশ্ন আমার কিন্তু জাস্ট এই টপিকটা থেকেই করা হয়েছে, রাশি এবং তার পরিমাপ পদ্ধতি। মানে সহজ সহজ, এই যে আমরা পড়ি না ফিজিক্সের রাশি কাকে বলে, মানে ভেক্টর রাশি, স্কেলার রাশি, মৌলিক রাশি, লব্ধ রাশি, সম্পূরক রাশি, প্রত্যেকটা রাশির একক কি। তো এই এককের জায়গাটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। ধরো তোমাকে বলা হলো বলের একক বলতে, কোশ্চেন দেওয়া হলো হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ফোর্স, তার মানে স্যার সেটা আমাদের নিউটন হবে, তাই না? নিউটন। আবার সিজিএস একক হচ্ছে গিয়ে ডাইন, 1 নিউটন মানে হলো 10⁵ ডাইন। তো এই প্রত্যেকটা রাশির একক, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় বারংবার অনেক প্রশ্ন তৈরি হয়। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের এক্সামের জন্য সায়েন্সের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা চ্যাপ্টার থেকেই যদি পি/কিউ আমরা দেখি, যে সেখানে যদি আমাদের 8 থেকে 9টা কোশ্চেন তৈরি হয়, তার মানে এটা ঠিক কতটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। নেক্সট যেটা, সেটা হচ্ছে কি গতিবিদ্যা বা কাইনেমেটিক্স। স্যার এই গতিবিদ্যা বা কাইনেমেটিক্স রেল এক্সামে প্রচুর দেয়,
তাই না? বাট আমাদের পুলিশের এক্সামে কেন জানি এই চ্যাপ্টারটা থেকে আমাদের বেশি ধরে না, কারণ এখান থেকে না থিওরি বিশেষ কিছু নেই। এটা থেকে আমাদের অঙ্ক করতে হয়, ইকুয়েশন অফ মোশন করতে হয়, প্রজেক্টাইল মোশন করতে হয়। তো এগুলোর প্রত্যেকটা অঙ্ক, থিওরি বা সূত্র এগুলো বিশেষ করে আমাদের জানতে হয়। বাট সেরকম কিছু থিওরি নেই, অবশ্যই থিওরি আছে, বাট পুলিশের এক্সামের জন্য কিন্তু এটাকে আমি সেরকম ওয়েটেজ দিতে পারলাম না। তো অবশ্যই পড়া উচিত, বেসিক একদম উপর উপর থেকে পড়া উচিত, ডিটেলসে যাওয়ার কোনো রকম আর দরকার নেই। আচ্ছা দেখো, যেগুলোতে আমি প্রশ্নের সংখ্যাটা এখানে বেশি লিখে চলছি না, সেগুলো একটুখানি তোমরা বেশি করে এমফাসাইজ করবে, কারণ এগুলো থেকেই কিন্তু পরবর্তীকালেও আমাদের একই রকমের প্রশ্নগুলো কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, পরবর্তী স্যার যে চ্যাপ্টারটা বলছে সেটা হলো কি নিউটনের গতিসূত্র। আহা, কি সুন্দর একটি চ্যাপ্টার, তাই না? তো এই নিউটনের গতিসূত্র, এটা থেকেও যদি আমরা পূর্ববর্তী বছরগুলোকে দেখি, তাহলে দেখবো যে এখানেও মোটামুটি 3 থেকে 4খানা প্রশ্ন কিন্তু পিআরবির তরফ থেকে ধরে নেওয়া হয়েছে তার বিভিন্ন পরীক্ষার মধ্যে এমসিকিউ হিসেবে। সেটা হলো কি নিউটনের গতিসূত্র, অর্থাৎ প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। 3টে সূত্র থেকে আমরা কি কি পাই, তার উদাহরণটা কি, জাড্য মানে কি, বা আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র মানে কি, নিউটনের বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের সাথে অভিকর্ষজ ত্বরণের সম্পর্কটা কি। তো এই সকল রিলেশন থেকে প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় এসছে এবং ভবিষ্যতেও আসতে পারে। নেক্সট বলা হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি। আমি সেরকম কিন্তু কোনো প্রশ্ন এখনো দেখিনি আমাদের পিআরবির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বা পিওয়াইকিউ ফলো করতে করতে যে এই চ্যাপ্টার থেকে সেরকম কোনো কোশ্চেন দিয়েছে বা চোখে পড়েছে আমার আপাতত। বাট তাও যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার ফিজিক্স, এটাকেও ভালো করে আমাদের পড়ে নেওয়া উচিত, কার্য, ক্ষমতা এবং শক্তির জায়গাটি। বাট এর ঠিক যে পরের চ্যাপ্টারটাকে আমরা দেখছি না, লিভার, এটা কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যাপ্টার। কারণ 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 স্যার এই লিভার থেকে কিন্তু আমাদের পূর্ববর্তী বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে মোর অরলেস 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু এখান থেকেও আমাদের তৈরি হয়ে গিয়েছে। যেরকম নিউটনের গতিসূত্রটাকেও তুমি নিয়ে নাও ইম্পর্টেন্টের মধ্যে, কারণ এগুলো থেকে সব থেকে বাল্ক অ্যামাউন্টে কিন্তু প্রশ্নগুলো আমার তৈরি হয় ইন রেসপেক্ট টু কার্যক্ষমতা, শক্তি এবং গতিবিদ্যা থেকে। স্যার লিভার মানে কোনটা? ওই যে ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, থার্ড ক্লাস লিভার। ওকে, সূত্র শিখিয়ে দিয়েছি না, যেরকম এফ এল এম, এফ এল এম, তাই না? এফ মানে কি? এফ মানে হচ্ছে কি ফ্যালক্রাম। স্যার ফ্যালক্রাম মানে কি? বাংলায় যাকে আমরা বলি আলম্ব, তাই না? আলম্ব। এল মানে হচ্ছে কি লোড, লোড মানে কি? ঠিক আছে, এল মানে কি? এল মানে হচ্ছে কি, এখানে আমরা বেসিক্যালি লোড বলছি, অর্থাৎ রোধের জায়গাটি, রোধ, রোধ। ঠিক আছে, আর এম মানে হচ্ছে গিয়ে যেখানে আমরা পরবর্তীকালে কি করতে পারি, যেখানে কিন্তু আমরা পরবর্তীকালে অ্যাপ্লাই করছি গিয়ে একটা বলটাকে, বা আমাদের যেটাকে বলছি আমাদের এখানে ফোর্সটাকে বলা হচ্ছে। ঠিক আছে, বা এফোর্টটাকে, সরি এটা এফ এল এম করো না, এটা এফ এল ই করে নাও। এফ এল ই, ই মানে কি? ই মানে হচ্ছে গিয়ে এফোর্ট, ই মানে হচ্ছে আমাদের এফোর্ট। এফোর্ট মানে কি? এফোর্ট মানে হচ্ছে গিয়ে রোধ। আর লোড মানে লিখে নাও, লোড মানে হচ্ছে গিয়ে আমাদের বল। বল বাহু, রোধ বাহু পড়াবখন ফিজিক্সে কোনো একদিনও তোমাদেরকে। তো বেসিক্যালি প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে কে থাকে? ফ্যালক্রাম। দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে থাকে হচ্ছে কি লোড। তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে থাকে হচ্ছে কি এফোর্ট। আর বাদ বাকি দুদিকে যে কোনো একটাকে রেখে দাও, তাহলেই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এই যে বলা হয় না যে প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে কে থাকে বা দুপ্রান্তে কে থাকে, তাহলে মাঝখানে যদি আমার ফ্যালক্রাম বা আলম্বটা হয়, দুপ্রান্তে স্যার আর কি থাকবে? বল এবং রোধিত থাকবে। এই হচ্ছে গিয়ে পড়ার বিষয়। ট্রিকের সাহায্যে, মেমোনিক্সের সাহায্যে কিন্তু আমরা এরকম অনেক প্রশ্ন দেখবো যেগুলো কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ওভারকাম একদম ইজিলি হয়ে যায় সকলের ক্ষেত্রে। ঠিক আছে, চলো, তো এই লিভারটাও ইম্পর্টেন্ট বললাম, বাট কার্যক্ষমতা শক্তি অতটাও ইম্পর্টেন্ট নয় ফর আওয়ার এক্সামিনেশন। পরের যে চ্যাপ্টারটাকে আমরা দেখব সেটা হচ্ছে কি তাপ এবং তাপমাত্রা, পাতি, যেটাকে থার্মোডিনামিক্সও কিন্তু বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। যেরকম আমি যদি গত বছরের অনেক প্রশ্নগুলো দেখি, সেখানে বলা হয় যে ওই কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের আয়তন বৃদ্ধি প্রাপ্ত হয়। তো এই যে জাতীয় কোশ্চেনগুলোকে দেখতে পাওয়া যায়, বা চাপ এবং তাপমাত্রার মধ্যে কি রিলেশন, আয়তন এবং তাপমাত্রার মধ্যে কি রিলেশন, ওকে, বা প্রেসার কুকার কোন অঞ্চলে ব্যবহার করা উচিত। তো বেসিক্যালি তাপমাত্রার বিভিন্ন স্কেল তুমি নিয়ে নাও, ওকে, বা প্রত্যেকটা স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, দুটো স্থিরাঙ্কের মাঝখানে গ্যাপ, পরম শূন্য উষ্ণতা,
এই জায়গাগুলো থেকে কিন্তু হট টপিক একদম পরীক্ষায় প্রশ্ন আসার জন্য। তাহলে তাপ এবং তাপমাত্রা এই চ্যাপ্টারটাকেও কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্ট লিখে দিলাম, কারণ ডিটেলসে কিন্তু এটা তোমাদের থিওরিটাও জানতে হবে এমসিকিউ গুলোকে সলভ করার জন্য। তারপরে স্যার হচ্ছে গিয়ে আমাদের আলো, বা আলো এমনিতে খুব ভালো একটি চ্যাপ্টার, যে আমরা সকলেই দেখি যে মোটামুটি আলোর দুটো ধর্ম, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। তাছাড়াও আলোর সাথে আলোর মধ্যে কোন কোন টপিক তোমাদের এখানে খুব ভালো করে পড়তে হয়, যার মধ্যে আমরা প্রতিসরণটাকে দেখব, প্রতিফলনটাকে দেখব, ওকে। তার সাথে হচ্ছে কি লেন্স নিয়ে নাও, লেন্স বা বিভিন্ন চোখের রোগের ক্ষেত্রে কোন লেন্স ব্যবহৃত হয়, বিভিন্ন চোখের রোগে কোন লেন্স ব্যবহৃত হয়, এই প্রত্যেকটাকে কিন্তু আমরা দেখব হচ্ছে কি আলো চ্যাপ্টার। আলোটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি P/Q ফলো করি তাহলে এখান থেকেও কিন্তু 3 থেকে 4টে প্রশ্ন একদম কনফার্ম প্রত্যেকে দেখতে পারবো। তারপরেরটা বলা হচ্ছে শব্দ এবং তরঙ্গ, শব্দ এবং তরঙ্গের জায়গাটি, ঠিক আছে। শব্দ এবং তরঙ্গ আমি তাও এখানে তোমাদের ইম্পর্টেন্ট বলছি না, বাট তাও যে আমরা পড়ি না শ্রুতিগোচর শব্দ বা আমাদের যেটা শ্রবণযোগ্য শব্দ, এদের ফ্রিকোয়েন্সির রেঞ্জগুলো কত হয়, প্রতিধ্বনি কতটা দূর পর্যন্ত শোনা যায়, তরঙ্গের প্রকৃতি কত ধরনের হতে পারে, তাদের উদাহরণ, এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট আমাদের রেসপেক্টিভ এক্সামটার জন্য। তারপরে বলা হচ্ছে বিদ্যুৎ এবং চুম্বকত্ব। দেখে নাও, আমি বললাম এই আলো, শব্দ তরঙ্গ, বিদ্যুৎ এবং চুম্বকত্ব, এই 3টে চ্যাপ্টার থেকেই তোমরা ধরে নাও যে মোরলেস প্রিভিয়াস ইয়ারে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন আমার চলে এসছে। অল ওভারের কথা কিন্তু আমি বলছি এখানে তোমাদের সকলকে, ঠিক আছে। বিদ্যুৎ এবং চুম্বকত্ব আমরা দেখলাম। পদার্থের সাধারণ ধর্ম, বাহ খুব ভালো একটি জায়গা এখানে, বাট এখানে কিন্তু ডিটেলসে আমাদের সেরকম প্রশ্ন দেয় না, যেরকম আর্কিমিডিসের নীতি বা পৃষ্ঠটান কি, সান্দ্রতা কি, একদম বেসিক প্রশ্ন যেগুলো হয়। তো এই বেসিক প্রশ্নগুলো কিন্তু এখান থেকে ধরা হয়ে থাকে, ওকে। জাস্ট থিওরি পড়লে আমাদের TWS এর যদি কোনো পেইড ব্যাচের মধ্যে তোমরা বা ফাউন্ডেশনের মধ্যে থিওরি পড়ো, তাহলে তো এগুলো ওভারকাম করা তোমাদের পক্ষে আর কোনো ব্যাপারই নয়। পরবর্তী যে টপিকটাকে আমরা দেখবো, মোটামুটি এখান থেকেও কিন্তু 7 থেকে 8টি প্রশ্ন, 7 থেকে 8টি প্রশ্ন আমরা তুলে ধরি, সেটা হচ্ছে যন্ত্র, সেই যন্ত্রটার ব্যবহার আর আবিষ্কারককে, উদ্ভাবন। ওই 2-3টে কোশ্চেন হয়তো দেখা গেছিল, বাট অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এখন আর ওগুলো থেকে কোশ্চেন দেয় না সেরকম ভাবে। তবে যন্ত্র, প্রত্যেকটি যন্ত্রের কি ব্যবহার এবং কে আবিষ্কার করেছেন, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এগুলো কিন্তু আমাদের এক্সামটার জন্য। একদম কিন্তু জায়গাটা ভুললে চলবে না। পেরিস্কোপ কে আবিষ্কার করেন, ধরো টেলিস্কোপ কে আবিষ্কার করেন, এগুলো প্রত্যেকটি। বা ধরো সহজ ভাষায় বললাম, অল্টিমিটার কোন কাজে লাগে, ল্যাক্টোমিটার কোন কাজে লাগে, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্রটাকে আমরা ব্যবহার করি। তো এই জাতীয় প্রশ্ন, যন্ত্র, তার ব্যবহার, তার আবিষ্কারও, এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আমাদের পিআরবির পরীক্ষায় আমরা দেখতে পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে তো আপনি তো পদার্থবিদ্যাটা বলে ফেললেন, এবারে একটু বলুন তো কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, মানে রসায়ন বিদ্যাতে কোন কোন চ্যাপ্টারটা খুব ভালো করে দেখতে হবে। দেখো, প্রথমেই আমি বলছি পদার্থ ও তার প্রকৃতি এবং মিশ্রণ, মানে পদার্থের অবস্থা যেটাকে বলা হয়, মিশ্রণ যেটাকে বলা হয়। বারবার বলছি অতটাও ইম্পর্টেন্ট নয়, মিশ্রণ থেকে কিন্তু সেরকম কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে দেখা যায়নি, অবস্থা থেকেও সেরকম দেখা যায়নি, বাট মিশ্রণ পৃথকীকরণ এই জায়গাটা একবার একটু ভালো করে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আমি ইম্পর্টেন্ট দিলাম না, তার মানে এই নয় যে পড়বে না, পড়তে হবে সবকটাই, বাট কোনটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে এই জায়গাটা বা এই টপিকটা আমাকে জোর দিয়ে পড়তে হবে, বারবার পড়তে হবে, কারণ এগুলো থেকে গত বছরের পরীক্ষাতেও অনেক প্রশ্ন এসছে এবং আগামী পরীক্ষাগুলোতেও কিন্তু সেম প্রশ্ন আমাদের এই জায়গাটা থেকে আসতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার পরমাণুর গঠন, স্যার খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার পরমাণুর গঠন। কেন বলছি ইম্পর্টেন্ট, কারণ এখানে যেটা তোমাদের থেকে প্রশ্নটা দেয় সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্কগুলোকে জানার জন্য বা বিভিন্ন মৌলের অ্যাটমিক নাম্বার গুলোকে জানার জন্য। ধরো বললো 17 অ্যাটমিক নাম্বার কার, তাহলে 17 হচ্ছে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার। বা ধরো বলা হলো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, আইসোটোপ কি, উদাহরণ দাও, কার আইসোটোপ পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এই জাতীয় প্রশ্নগুলো, ইলেকট্রনের আধান ভর, প্রোটন নিউট্রনের আধান ভর,
এদের অ্যান্টি পার্টিকেল গুলো কি, এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ার বা গত বছরে কিন্তু এই চ্যাপ্টারটি থেকে তৈরি হতে দেখতে পেয়েছি। ঠিক আছে, তাই পরমাণুর গঠন খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি প্রিভিয়াস ইয়ার ফলো করো তাহলে এখান থেকেও কিন্তু 7 থেকে 8টা প্রশ্ন তোমরা তৈরি হতে ইজিলি দেখতে পারবে। তারপরে তো আরেকটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্যার, সেটা হচ্ছে কি আমাদের পর্যায় সারণী। বাহ, খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, কিন্তু শুধুমাত্র পর্যায় সারণী বলবো না, তার সাথে হচ্ছে কি ধাতু, অধাতু ও ধাতুকল্প, ধাতু, অধাতু ও ধাতুকল্প, এই তিনটেই কিন্তু এটার সাথে তোমরা ইনক্লুড করে পড়বে। কারণ গত বছরের যতগুলোই প্রশ্ন তোমাদের রয়েছে না, যতটা না পিরিয়ডিক টেবিল থেকে এসছে, তার থেকে বেশি এসছে গুলো কিন্তু এই মৌল, আকরিক, এই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্নটা এসছে। রাসায়নিক বন্ধন বিক্রিয়া অতটাও ইম্পর্টেন্ট নয়, প্রিভিয়াস ইয়ারে তো বন্ধন থেকে কোনো রকম প্রশ্ন আমরা সেরকম দেখতেই পাইনি। বিক্রিয়া থেকে হয়তো 2-3টে দেয়, বাট ইকুইলিব্রিয়ামের জায়গাটি আমাদের। অ্যাসিড, ক্ষার এবং লবণ, ক্ষার এবং লবণের থেকেও অ্যাসিড হচ্ছে গিয়ে আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন স্যার ইম্পর্টেন্ট? ধরো গত বছরেরই আমরা একটা প্রশ্ন বললাম, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড দেখতে পাওয়া যায়, তার মানে স্যার ফর্মিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে? স্যার HCl বা হাইড্রোক্লোরিককে মিউরিয়েটিক অ্যাসিড বলে। স্যার অ্যাকোয়াফর্টিস কাকে বলে বা তেজি জল কাকে বলে? HNO3 বা নাইট্রিক অ্যাসিডটাকে বলে। স্যার আপেলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? ম্যালিক অ্যাসিডকে দেখতে পাই স্যার আমরা প্রত্যেকে। ঠিক আছে, অ্যাসিড নীল লিটমাসকে লাল রঙে চেঞ্জ করে দেয় স্যার। হ্যাঁ স্যার, একদম কনফার্ম। ঠিক আছে, তারপর যদি বলা হয় অ্যাকোয়ারিজিয়া অর্থ কি বলো, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে বলো। সো এই সম্পূর্ণ জায়গাটা থেকে কিন্তু এখানে বারংবার আমরা প্রশ্নটাকে তৈরি হতে দেখেছি। তাই অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট জায়গাটাকে কিন্তু কোনোভাবে নেগলেক্ট করবে না, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বাট অ্যাসিড আর ক্ষারটা ইম্পর্টেন্ট, লবণ থেকে কিন্তু কোন রকম প্রশ্ন ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারে দেওয়া হয়নি। পরেরটা যেটা আমরা দেখছি সেটা হলো গ্যাসের বৈশিষ্ট্য। কিচ্ছু পড়ার দরকার নেই, আগডুম বাগডুম, জাস্ট 3-4টে পয়েন্ট মাথায় রাখো। এক হলো গিয়ে বয়েলের সূত্র, এক হলো গিয়ে চার্লসের সূত্র, এক হচ্ছে গিয়ে গে-লুসাকের সূত্র, গে-লুসাক, আরেকটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের সূত্রটি, পিভি ইকুয়াল টু এনআরটি। আমি লিখে দিচ্ছি পিভি ইকুয়াল টু এনআরটি। ব্যাস, এই কটা টপিক পড়ে নাও, মোর দ্যান এনাফ গ্যাসের বৈশিষ্ট্য ক্লিয়ার করার জন্য। জৈব রসায়ন থেকেও প্রিভিয়াস ইয়ারে সেরকম কোনো কোশ্চেন নেই, তাই ইম্পর্টেন্ট বলে এটাকে আমি হেডিং করলাম না। নেক্সট বলা হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান ও যৌগের ব্যবহার। ঠিক আছে, গুরুত্বপূর্ণ উপাদান, ধরো বলা হচ্ছে কলিচুন কাকে বলে বা তার বিজ্ঞানসম্মত নাম কি, গ্রিন ভিট্রিয়ল মানে কি, ব্লু ভিট্রিয়ল মানে কি, বা কস্টিক সোডার বিজ্ঞান মানে কস্টিক সোডার রাসায়নিক নামটা কি, সংকেতটা কি। তো বিভিন্ন ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পাউন্ড, তার নাম এবং তার সংকেত জায়গাটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট, বারবার বলছি। আর তার সাথে আরেকটা জায়গাও মাথায় রেখে দেবে তোমরা, সেটা হচ্ছে কি আকরিকের নাম, বিভিন্ন ধাতুর আকরিকের নাম। আর দৈনন্দিন জীবনের রসায়ন, এখান থেকেও কিন্তু সেরকম অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ারে আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাই আমি এটাকে ইম্পর্টেন্ট বললাম না। বাট এটার মধ্যে তুমি যেরকম পেস্টিসাইড হয়ে গেল মানে কীটনাশক যাকে বলি, ওষুধ মানে ড্রাগ হয়ে গেল, 2-3টে ছোটখাটো প্লাস্টিক, রং, গাছ, এগুলো একটু পড়ে নিতে পারো, সিমেন্ট, এগুলো একটু পড়ে নিতে পারো, দিয়ে দেয় অনেক ক্ষেত্রে, রিস্ক নিয়ে কি লাভ। বাট ইম্পর্টেন্ট আমি যেগুলো দাগ দিয়ে দিলাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার 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 সকলকে বলে দিচ্ছি। তাহলে স্যার কেমিস্ট্রিও পড়ে ফেললাম আমরা। কেমিস্ট্রির পরে এবারে আমরা যে সাবজেক্টটা নিয়ে যাব সেটা হচ্ছে কি বায়োলজিতে কি কি আমাদের পড়তে হবে স্যার। দেখো, বায়োলজিতে একদম প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জীবদের বা জীব জগতের বৈচিত্র্য। জীব জগতের বৈচিত্র্য অর্থাৎ যেখানে আমরা পৃথিবীতে যত লিভিং অর্গানিজম বা জীবজাত উপাদান আছে তাদের প্রত্যেকটাকে নিয়ে আলোচনা করে চলবো। মোস্ট ইম্পর্টেন্ট একটি জায়গা, আমি তো বলবো বায়োলজির যদি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনো চ্যাপ্টার হয়ে থাকে সেটা হলো জীব জগতের বৈচিত্র্য। মোস্ট ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি এটা সকলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবারে কোষ এবং কোষ বিভাজন, ওই 1-2টো কোশ্চেন এখান থেকে তৈরি হয়েই গিয়েছে। কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র থেকেও সেম ধরো 2টো কোশ্চেন তৈরি হয়ে গিয়েছে। পাচন তন্ত্র থেকেও ধরো 2টো, স্নায়ুতন্ত্র থেকেও ধরো 2টো।
ওকে, মোটামুটি মানে এটাকে একেবারে ছাড়ারও দরকার নেই, বা একটু ডিপলি এটাকে পড়ে নেওয়াটা বেটার বলে আমি মনে করি, যদি দিয়ে দেয় আমাদের পরীক্ষায় বেটার একটুখানি এগুলোকে পড়ে নেওয়া। কারণ এগুলো অতটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু এগুলো থেকে কিন্তু বিগত বছরের পরীক্ষায় আমরা 2 থেকে 3টে করে হলেও কিন্তু প্রশ্ন দেখতে পেয়েছি, তার জন্য ইম্পর্টেন্ট বলছি এগুলোকে আমরা সকলে। পরেরটা যেটা আমরা আসছি সেটাকে বলা হচ্ছে আমাদের সংবহন তন্ত্র, মোস্ট ইম্পর্টেন্ট। রক্ত, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন রক্ত জালক, ওকে, রক্তের বিভিন্ন কণিকা, তো এগুলো থেকে তো অনেক প্রশ্ন আসে, তার মানে স্যার এটাকেও আমি একটুখানি ইম্পর্টেন্ট বলে তোমাদের দাগ দিয়ে দিই। প্রজনন তন্ত্র, মানব চক্ষু এবং কান, একদম হালকা হালকা উপর থেকে পড়ে নেবে একবার, বাট ডিটেলসে যাওয়ার দরকার নেই, গত বছরে কিন্তু এরকম কোনো প্রশ্ন আমরা আর দেখতে পাইনি। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে হরমোন, বাপরে বাপ, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা প্রাণী হরমোন হোক চাই উদ্ভিদ হরমোন হোক, কোশ্চেন তো এখান থেকে আমরা একটা না একটা দেখতেই পারবো, ঠিক? তাই এই হরমোনটাকেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট বলে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। লাস্ট বলা হচ্ছে রেচনতন্ত্র এবং শ্বসনতন্ত্র, এটাও মোরলেস সেম, মানে বিগত বছরে কোনো প্রশ্ন হয় না, জাস্ট উপর উপর কিন্তু তোমরা পড়ে রেখে দিতে পারো, ঠিক আছে। পরেরটা যাচ্ছি আমরা দেখতে, যেটা পরেরটা কি বলছে একবার দেখিনি, ভিটামিন এবং মিনারেল। আহা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একদম ভরে ভরে কোশ্চেন করে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কি আমাদের কোনটা, ভিটামিন এবং মিনারেল, একদম ভরে ভরে কোশ্চেন কিন্তু এখানে থাকে। তারপরে হচ্ছে কি স্থালক সংশ্লেষ নিয়ে নাও তোমরা প্রত্যেকে, স্থালক সংশ্লেষ, অণুজীব এবং রোগ, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। স্থালক সংশ্লেষ মানে হচ্ছে কি স্থান কোনটা, কোন রঞ্জক লাগে, কি উপাদান লাগে, আলোক দশা কোথায় হয়, অন্ধকার দশা কোথায় হয়, কারা কারা এটাকে আবিষ্কার করেছেন, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ারা কারা হয়, কোন কোন উদ্ভিদ সালোক সংশ্লেষ আবার করতে পারে না, পাতা ব্যতীত অন্য কোন জায়গায় সালোক সংশ্লেষ হয়। তো এই ইম্পর্টেন্ট টপিকগুলো একটু পড়লেই কিন্তু এটাকে তোমরা ওভারকাম করে ফেলতে পারবে। বিবর্তন অভিযোজন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেও কোশ্চেন করে অনেক। আর ইএনপিএস, এখানে মোরলেস মানে প্রিভিয়াস ইয়ার যদি আমরা ফলো করি, পুলিশের অল ওভার এক্সাম মেলালে 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু আমার ইএনপিএস থেকে থেকেই থাকে। মানে আমি কিন্তু এখানে একটা পেপারের কথা বলছি না, অল ওভারের কথা বলছি। এতদিন ধরে যতগুলো পরীক্ষা হয়ে এসছে বিগত 5 থেকে 6 বছরের মধ্যে, আমি প্রত্যেকটি পেপার নিয়ে কিন্তু আলোচনা করছি, ঠিক আছে। তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি 3 থেকে 4 বা 5 থেকে 6 মতন ইএনবিএস থেকে কোশ্চেন বা পরিবেশ থেকে কোশ্চেন কিন্তু আমাদের চলে এসছে, ঠিক আছে। তো এগুলো পড়ছি আমরা স্যার মোর অর লেস বায়োলজিটাকে ঠিকঠাক ওভারকাম করার জন্য, বায়োলজি থেকে এটুকুনি পড়লেই আমাদের মোর থাকে না। এবারে স্যার মেন আসতে হবে আমাদের কম্পিউটারে কি কি পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট একটি জায়গা স্যার। আচ্ছা, কম্পিউটারের মধ্যে আমি তোমাদের একদম প্রথমেই যদি লিখে দিই চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটি, তার মানে পড়তে হবে আমাকে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার। ফার্স্টেই আমাদের কি পড়তে হবে, ফার্স্টেই আমাদের পড়তে হবে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, ঠিক আছে। অর্থাৎ যেখানে কম্পিউটারের জেনারেশন, প্রত্যেকটা জেনারেশন কোন থেকে কত সাল পর্যন্ত হয়েছিল, কোন কোন টেকনোলজিকে ইউজ করা হয়েছিল, বা কোন কোন যন্ত্র তখন আমরা পেয়েছিলাম, এই বা কোন কোন ভাষা ব্যবহার করা হতো প্রত্যেকটা জেনারেশনে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। সেকেন্ড বলছি ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার, ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার, ঠিক আছে। কম্পিউটারের ভাষা, যে কম্পিউটার বাইনারি বোঝে, বারবার মেশিন ল্যাঙ্গুয়েজ হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, প্রত্যেক ডিটেলস জানা একটু আমাদের, ঠিক আছে। 3 স্যার কম্পিউটার আর্কিটেকচার যাকে আমরা বলি, অর্থাৎ ইনপুট এবং আউটপুট ডিভাইস, ইনপুট এবং তার সাথে আরেকটা আমরা কি দেখবো, আরেকটা দেখবো হচ্ছে গিয়ে আমরা আউটপুট ডিভাইসটাকে আমরা প্রত্যেকে দেখে নেব, ডিটেলস জানার দরকার নেই, মানে জাস্ট এক্সাম্পল গুলো পড়ে রাখলেই আমাদের এনাফ পুলিশের এক্সামের জন্য। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি আমাদের কম্পিউটার সফটওয়্যার, বা কম্পিউটার সফটওয়্যার। আর তার সাথে আরেকটা পয়েন্ট আমি তোমাদের এখানে অ্যাড করতে চাই, সেটি হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম অথবা ওএস। লাস্ট যে WBPSI হলো 2024, সেখানে কিন্তু একটা ওএস থেকে কোশ্চেন দিয়েছিল। আমার যতদূর মনে পড়ছে কোশ্চেনটা ছিল নিম্নের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়, এরকম কিছু একটা, আমি শিওর নই, বাট মাল্টিটাস্কিং ওএস থেকে একটা কোশ্চেন কিন্তু আমাদের দিয়েছিল। তাহলে কম্পিউটার সফটওয়্যার অপারেটিং সিস্টেম আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা।
5-এ আমরা চলে আসছি। 5-এ হচ্ছে গিয়ে বলবো আমি যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পড়তে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, আর কম্পিউটার নেটওয়ার্কের সাথে তোমরা আরেকটা যে জিনিসটা পড়ে নেবে সেটা হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন টার্মিনোলজি গুলো, অর্থাৎ যে কম্পিউটারের যে ফ্রড গুলো হয়, সাইবার ক্রাইম রিলেটেড টার্মিনোলজি গুলো, সেটাকেও কিন্তু একবার তোমরা এখানে দেখে নিতে পারো। আর লাস্ট হচ্ছে কি ফুল ফর্ম, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন টার্মের ফুল ফর্ম। আর আরেকটা হচ্ছে কি শর্টকাট কি, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের শর্টকাট কি। চলো, তো এই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমার এগুলো, যেখান থেকে কিন্তু বিগত কতদিন ধরে আমাদের কম্পিউটার থেকে প্রশ্ন আমাদের কিন্তু পিআরবির এক্সাম গুলোতে হয়ে চলছে। ঠিক আছে, চলো তাহলে আমি তো এখানে তোমাদের স্ট্র্যাটেজিটা আলোচনা করে দিলাম যে কোন কোন টপিক গুলোকে একটুখানি জোর দিয়ে তোমরা পড়বে, কোন কোন গুলোকে উপর দিয়ে পড়লেও কিন্তু কাজ আমাদের চলে যাবে। আচ্ছা, জাস্ট প্রত্যেকের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, অর্থাৎ যারা তোমরা এবছর রাজ্য সরকার মানে রাজ্য সরকারি পুলিশ, কলকাতা পুলিশ এবং আবগারি দপ্তরের যে ভ্যাকেন্সি গুলো আপকামিং বেরোচ্ছে, অর্থাৎ ডাব্লিউবিপিএসআই কনস্টেবল, কেপিএসআই কনস্টেবল, আবগারি এসআই কনস্টেবল, এছাড়া সিভিল ডিফেন্স যে ভ্যাকেন্সি গুলো আমরা এবছর এক্সপেক্ট করছি, আশা রাখছি যে সরকারের তরফ থেকে বা পিআরবির তরফ থেকে দেওয়া হবে ভ্যাকেন্সি গুলো। তো যারা তোমরা এটার জন্য ফর্ম ফিল আপ করছো এবং যাদের মনে হচ্ছে যে আমাদের ফাউন্ডেশন ক্লিয়ার নেই, স্যার আপনি যে যেগুলো টপিক গুলো বোঝালেন সেগুলো আরেকবার ভালো করে পড়তে হবে, জানতে হবে, শুধুমাত্র সায়েন্সই নয়, আর্টসের টপিক গুলো, রিজনিং, ইংলিশ, তার সাথে হচ্ছে কি ম্যাথ। ইংলিশটা তো প্রিলিমসে থাকে না, বাট এখন কনস্টেবল তো এবারে দিয়েছিল। তো যাই হোক না কেন, এই প্রত্যেকটা টপিককে কিন্তু ভালো করে রেডি করার জন্য আমরা TWS একাডেমির তরফ থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন লাইভ একটি ব্যাচ, WBP কেপি ফাউন্ডেশন 2026। ঠিক আছে, সম্পূর্ণ ব্যাচটা কিন্তু তোমাদের লাইভ করানো হবে, প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক ধরে ধরে এখানে থিওরি ভিত্তিক ক্লাস, এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ার যা কোশ্চেন এসছে এবং সেখান থেকে আসতে পারে আগামী দিনের মডেল এমসিকিউ, প্রত্যেকটা নিয়ে কিন্তু ক্লাসগুলোতে তোমাদের এখানে আলোচনা করা হবে। সম্পূর্ণ কোর্সটার টাইম পিরিয়ড কত, মানে তোমরা ভ্যালিডিটি কত দিনের পাচ্ছ? ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ হচ্ছে কি সম্পূর্ণ 1.5 বছরের জন্য, নট আ ম্যাটার অফ জোক। 1.5 বছরের জন্য কিন্তু তোমরা বারংবার ভিডিওগুলোকে দেখতে পারবে, কারণ লাইভ হওয়ার পর তার রেকর্ড ভার্সন তো তোমরা বারংবার দেখতে পাও। সেটার টাইম লিমিট আমাদের দিয়ে দেওয়া হচ্ছে 1.5 বছরের জন্য। আর সম্পূর্ণ ক্লাসটাকে কিন্তু আমার শেষ করা হবে 5 মাসের মধ্যে। 5 মাসের মধ্যে শেষ হলো, 1.5 বছর ধরে তোমরা কিন্তু ভিডিও ম্যাটেরিয়াল সবকিছু কিন্তু পেয়ে যাবে। আর সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, তার সাথে কিন্তু মক টেস্ট, সবকিছু কিন্তু রয়েছে আমাদের এই WBP এবং কেপি ফাউন্ডেশন 2026 ব্যাচটার মধ্যে। আর রোজ ক্লাস, সোম থেকে শনি রোজে কিন্তু ক্লাস হবে। এই সকল এডুকেটররা কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যে, বিগত তোমরা জানো যে এত বছর ধরে এনারা WBP ফিল্ডে বা কেপি ফিল্ডে ঠিক কতজনকে চাকরি পাইয়ে এসছেন। তো একদম চোখ বন্ধ করে ব্যাচটায় ভরসা রেখে ভর্তি হয়ে যাও, চাকরি পাওয়ানোর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ TWS একাডেমি আমাদের, এবং সেটাও কিন্তু পড়ানোর মাধ্যমে তোমাদেরকে সেই লেভেল অফ দ্য থিং দিয়ে বা সেই লেভেল অফ দ্য কন্টেন্ট দিয়ে পড়িয়ে। ঠিক আছে, শেষ পর্যন্ত আলোচনা করে দিতে চাই, অর্থাৎ এখন আমাদের এই TWS অ্যাপে কোন কোন ব্যাচগুলো রানিং চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0, SSC GD ফাউন্ডেশন 2026, WBSSC গ্রুপ সি ব্যাচ 2025, WBP কেপি ফাউন্ডেশন NTPC গ্রুপ ডি 2026 ব্যাচ, আর আপার প্রাইমারি 920 টাকা। এই ব্যাচগুলো কিন্তু লাইভ চলছে। যারা যারা পার্টিকুলার ব্যাচগুলোকে পারচেস করতে চাও তারা কিন্তু অবভিয়াসলি আমাদের কন্ট্যাক্ট নম্বরও একবার ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 9062160805 এই নাম্বারে। ঠিক আছে, চলো তো তাহলে আজকের সেশনটাকে আমরা এত পর্যন্তই রাখছি। যারা যারা এখনো অ্যাপটাকে ডাউনলোড করোনি, অ্যাপটাকে একবার গিয়ে ডাউনলোড করে নাও। আর আমাদের দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এবং TWS স্মার্ট, এই 3টে ইউটিউব চ্যানেলকে কিন্তু এখনই তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।